এবার আসি হলো ফ্র্যাকচারের টাইপ। ফ্র্যাকচার বিভিন্ন আমরা অলরেডি নার্সিং এ পড়ে আসছি, কমপ্লিট ভার্সেস ইনকমপ্লিট। কমপ্লিট মানে ভেঙে একদম আলাদা হয়ে গেছে, হলো কমপ্লিট। দেখাইতেছি তারও, এই যে ফ্র্যাকচার, এই ছবিটা একটু দেখি। যে কমপ্লিট ভার্সেস ওপেন, ওপেন ফ্র্যাকচারটা হলো মানে ভেঙে আরেক সাইড দিয়ে বের হয়ে গেছে। যেমন এই যে দেখো, এটা হলো ভেঙে আরেক সাইডে বের হয়ে গেছে, এটা হলো ওপেন ফ্র্যাকচার। আর ক্লোজ ফ্র্যাকচার হলো স্কিন ব্রেকডাউন হয় নাই, ভেঙে ভিতরেই আছে, এটা হলো ক্লোজ। আচ্ছা, কোন কোন ফ্র্যাকচারটা বেশি ডেঞ্জারাস বলো তো, ওপেন ফ্র্যাকচার নাকি ক্লোজ ফ্র্যাকচার? কোন ফ্র্যাকচারটা একটু বেশি ডেঞ্জারাস, ওপেন নাকি ক্লোজ? ওপেন পিকচার, ওপেন। হ্যাঁ, ও অবশ্যই ওপেন, ডেঞ্জারাস কারণ ওপেন মানে পিকচার। তুলনামূলক, দুইটার ভিতরে তুলনামূলক ওপেনটা হলো বেশি রিস্কি, কারণ এটা স্কিন ব্রেকডাউন করে ওই যে মাইক্রো অর্গানিজমটা দ্রুত ইন করতে পারে, এই জন্য। প্রিকশন মেনটেন করতে হয়। হ্যাঁ, বিভিন্ন টাইপের ফ্র্যাকচার আছে। কমিউনিটেড ফ্র্যাকচার, বোন ইজ ব্রোকেন অর স্প্লিটেড ইনটু ফ্র্যাগমেন্টস। বোন ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এটা হলো কমিউটেড কমিউনিটেড ফ্র্যাকচার। বেসড অন ফ্র্যাকচার লাইন লঙ্গিটিউডিনাল, এই যে লঙ্গিটিউডিনাল নাই, লঙ্গিটিউডিনাল ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার, অবলিক, এই যে এটা অবলিক ডিসপ্লেসড, মানে একটু আড়াআড়ি ভাবে। হ্যাঁ, স্পাইরাল, স্পাইরাল আমরা প্রায় শুনে থাকি, এটা একটু বলে দেই। স্পাইরাল বাচ্চাদের ক্ষেত্রে খুবই হয়। মানে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবিউজড এর শিকার হলে স্পাইরাল ফ্র্যাকচার হয়, লিখে রাখতে পারো, এটা কাজে দিবে। কোশ্চেনে পাইছি আমি কয়েক জায়গায়, এটা আমরা ইয়েতে নার্সিং এও পড়ছি ব্যাচেলরে। যে অনেক সময় বাচ্চাদের মাইরা হাত মোড়ায় দেয় না, অথবা ইয়ে করে দেয় না, এটা হলো চাইল্ড অ্যাবিউজের লক্ষণ। স্পাইরাল ফ্র্যাকচার মিন্স বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবিউজের লক্ষণ। গ্রিন স্টিক তো জানি আমরা, যে অনেক সময় বাচ্চারা পড়লে বাচ্চাদের ইয়েগুলো তো একটু মোটামুটি ফ্রাজাইল থাকে, মানে একটু তুলনামূলক ফ্রাজাইল না, আই মিন একটু ইয়ে থাকে, কি বলে এটাকে, আম, একটু সফট থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের, ধরো উপরের থেকে একতলার উপর থেকে একটা বাচ্চা পড়ছে, একটা বাবু পড়ছে, সে যদি দাঁড়ায় যায়, ফলে কি হয়, দাঁড়ায় গেলে একটু বাঁকায়া যায় তোমার এই বোনসটা, তখন একটু হালকা ক্র্যাক পড়ে, এটাই হলো গ্রিন স্টিক, গ্রিন স্টিক ফ্র্যাকচার বলে। তারপর আসি হলো এভালশন ফ্র্যাকচার, এই যে দেখি, Avulsion fracture. Bone fragments and soft tissue are pulled away from bone. Green stick occurs in children who have more pliable bones. One side is broken and other side is bent. মানে bones যখন বাঁকা যায় সেটাই হলো গ্রিন স্টিক। তারপর impacted, opposite side of the bones are compressed together. Colles fracture হলো Colles fracture হলো fracture of distal radius within 1 inch of articular surface। এই যে এগুলো ছবি, এগুলো জাস্ট একবার তবে এই জিনিসটা মাথায় রাখবো, স্পাইরাল এবং গ্রিন স্টিক এই দুইটাতেই কোশ্চেন হয়। স্পাইরাল এবং গ্রিন স্টিক, এই দুইটা, এই স্পাইরালটা হলো চাইল্ড অ্যাবিউজের লক্ষণ, আর গ্রিন স্টিক হয় হলো বাচ্চারা যখন পড়ে যায়, এটা তবে এটা ঠিক হয়ে যায়, এটা গ্রিন স্টিক আহামরি কঠিন কিছু না। এই যে অ্যাঙ্কেল এভালশন, এই যে গ্রিন স্টিক ফ্র্যাকচার, বাঁকা যায়, বুঝছো, বোনস বাঁকা যায়, তবে এটা ঠিক হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে, আহামরি কঠিন কিছু না। এই যে কুলিস ফ্র্যাকচার, এই যে এটা মানে বোনস ভেঙে ইয়ে হয়ে গেছে। Potts fracture, fracture of tibia and fibula close to the ankle joint, এই যে পটস ফ্র্যাকচার, এই যে এই জায়গায়। আর যদি এই যে তোমার এপিন, এটা হলো কি বলে, আর এটার নাম জানি কি, বোনস যে বাড়ে, ধুর, এপিফাইসিস, হ্যাঁ, এপিফাইসিস। এপিফাইজিয়াল প্লেট, রাইট, এপিফাইজিয়াল প্লেটে যদি ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু বোনস গ্রো করার চান্স কম থাকে। তারপরে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, ফ্র্যাকচার অফ দি ডিস্টাল হিউমেরাস জাস্ট অ্যাবভ দি এলবো জয়েন্ট। এই যে এই
এরকম হলে এই যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হলে এই ডানলপ ট্রাকশন দেওয়া হয়, আমরা অলরেডি পড়ে আসছি। এবার আসে হলো ফাইন্ডিংস। পেইন অ্যাগ্রিভেটেড বাই মোশন, ফ্র্যাকচার হলে কি হয়? পেইন অ্যাগ্রিভেটেড বাই মোশন, তারপর টেন্ডারনেস, লস অফ মোশন, একাইমোসিস, ক্রিপিটাস। মানে তোমার ক্রিপিটাস সাউন্ডটা হলো দুইটা বোনসের ফ্রিকশনের ফলে যে আওয়াজ হয়, এটাই হলো ক্রিপিটাস সাউন্ড। ম্যানেজমেন্ট কি? রিডাকশন। এগুলো হলো টার্মিনোলজি। হ্যাঁ, রিডাকশন ওপেন এন্ড ক্লোজ অনেকগুলোই আছে। ফ্র্যাকচার রিডাকশন, ঠিক আছে? রিডাকশন মানে বোনসটা ঠিক করে ফেলা। রিডাকশন রিস্টোরিং ফ্র্যাকচার অর ডিসলোকেশন ইনটু কারেক্ট অ্যালাইনমেন্ট। ভাঙা অথবা ডিসলোকেটেড হয়ে থাকলে ওটাকে সঠিক জায়গায় নিয়ে আসাটাই হলো রিডাকশন। রিডাকশন ক্লোজ এন্ডেডও হতে পারে, ওপেন এন্ডেডও হতে পারে। ওপেন এন্ডেডটাকে বলা হয় ওরিফ। ক্লোজ এন্ডেড কি? ম্যানুয়াল রিডাকশন বাই এক্সটার্নাল ম্যানিপুলেশন। এই যে মানে ধরো জয়েন্ট ছুটে গেছে, কোনো প্রকার ডিভাইসের সাহায্য ছাড়াই হাত টেনে অথবা মেশিন দিয়ে টেনে অ্যালাইনমেন্ট ঠিক করে রাখা, এটাকে বলা হয় ক্লোজ। আর ওপেন কোনটা? যেখানে বিভিন্ন স্ক্রু, মেটাল প্লেট লাগানো হয়, সেটা হলো ওপেন। ওপেন রিডাকশন কিভাবে করা? উইথ পিনস, ওয়্যারস, প্লেটস অর এক্সটার্নাল ফিক্সেটর। তারপরে ম্যানেজ কাস্ট দিয়েও ম্যানেজ করা হয়, যে কাস্ট আমরা পড়ছি। ট্র্যাকশন, স্টেজেস অফ বোন হিলিং, ঠিক আছে? এটা থেকে কয়েকটা জায়গায় কোশ্চেন পাইছি, একটু বলি, একটু ভালো একটু খেয়াল করো। প্রথমেই বোন হিলিং এর ক্ষেত্রে প্রথমে স্টেজ হলো হেমাটোমা। মানে আম, কি হয় এটাকে, আই মিন কি বলে এটাকে, আম, কি বলে এটাকে, মানে এই হেমাটোমার বাংলা কি? রক্ত জমাট বাঁধা না? হেমাটোমার বাংলা হলো রক্ত জমাট বাঁধা, তাই না? রক্ত জমাট, ক্লট না, আই মিন জানি না। হ্যাঁ, accumulation of blood. আচ্ছা। হ্যাঁ, তো এই যে প্রথম স্টেজটা হলো মানে হেমাটোমা স্টেজ, বা এই স্টেজে ক্লট মানে ব্লাডটা জমাট বাঁধে আর কি। হ্যাঁ, তো নিয়ে আসো এটা। হুম, আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, প্রথমেই মানে ফ্র্যাকচার হলে কি হয়, যে প্রথমে আমাদের জোড়া লাগার যেই সিস্টেম, তো এটা বিভিন্ন ধাপ অতিক্রম করে। একটা হলো হেমাটোমা স্টেজ, তারপরে সেলুলার প্রলিফারেশন, তারপরে ক্যালাস ফর্মেশন। এগুলো একটু আমি ধীরে ধীরে বলতে চাই। প্রথম স্টেজটাই হলো কি তোমার হেমাটোমা স্টেজ। মানে একটা বোনস যখন ফ্র্যাকচার হয়, তখন এই বোনসের ভেতরে এবং এর আশেপাশে যে ব্লাড সার্কুলেশন, এগুলো কিন্তু ড্যামেজ হয়, আই মিন কেটে যায় বা ভেঙে যায়, যেটাই হোক না কেন। ফলে কি, এই যে আমাদের ফ্র্যাকচার্ড যে এরিয়া, এর আশেপাশে ব্লাড অ্যাকুমুলেটেড হয়ে তোমার ওই জায়গাটা একটা ব্লাড গুলো অ্যাকুমুলেটেড হয়ে যায়, কালো হয়ে যায়, এটাই হলো হেমাটোমা স্টেজ। এরপরে কি হয়? এরপরে আসলে সেলুলার প্রলিফারেশন। এরপরে হলো সেলুলার প্রলিফারেশন, আই মিন কি, এইখানে আবার বোন গ্রো করে। এই ছবিটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে এটা। এবার করার ছবি দেখে, এই এক্সটার্নাল ফিক্সেশন, এটা হলো ওপেন রিডাকশন এন্ড এক্সটার্নাল ফিক্সেশন। এক্সটার্নালি যে করা হয়, এক্সটার্নাল ফিক্সেশন শুড নেভার। আচ্ছা, হেমাটোমা যাওয়ার আগে আর একটু দুইটা ছোট ছোট জিনিস আছে, একটু বলে নিই। এক্সটার্নাল, এই যে এক্সটার্নাল ফিক্সেটর, হ্যাঁ, এটা হলো ওপেন ওপেন করে, ধরো এখানে সার্জারি করে তারপরে তোমার বোনের এই যে ভাঙা অংশগুলোকে অ্যালাইনমেন্ট করা হলো ওপেন করে। এটা হলো ওরিফের একটা অংশ। ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল, সরি, ওপেন রিডাকশন এন্ড এক্সটার্নাল ফিক্সেশন, ওপেন রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সেশন। তো এই এক্সটার্নাল ফিক্সেটরের ক্ষেত্রে এখানে যে পিন গুলো লাগানো হয়, এখানে যে স্ক্রু লাগায়, কখনো এটা শুড নেভার বি ম্যানিপুলেটেড লুজ পিনস। কখনো কি নিজের ইচ্ছা মতো কিন্তু পিন কেটে নাড়াচাড়া করা যাবে না। যদি কোনো পিন লুজ হয়ে থাকে, তবে অবশ্যই ডক্টরকে ইনফর্ম করে রাখতে হবে। এটা বলার ছিল। এবার আসলে বোন হিলিং স্টেজ। হেমাটোমা স্টেজ ফর্মস এ ক্লট, সেলুলার প্রলিফারেশন, আই মিন
এখানে মাল্টিপ্লিকেশন এন্ড গ্রোথ, মানে এখানে বোনস যেটা ভাঙছে সেটা আবার রিগ্রো শুরু করে। এরপর আসলে ক্যালাস ফর্মেশন, একটু ধীরে ধীরে বলি তারপর ছবিতে দেখাইতেছি। থিকেনিং এন্ড টাফেনিং অফ টিস্যু, অসিফিকেশন হলো ফর্মেশন অফ নিউ বোন সেলস, তারপর হলো কনসোলিডেশন বা রিমোডেলিং। আচ্ছা, এখান থেকে দেখলে ইজি মনে হবে, হ্যাঁ। দেখো হেমাটোমা মানে এই ভাঙছে এর আশেপাশে ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে, এটাই হলো সিস্টেম, এটা হলো হেমাটোমা। এরপরে আসলো আম কি সেলুলার প্রলিফারেশন বা ক্যালাস ফর্মেশনও বলা, এটা এগুলো খুবই কাছাকাছি, বুঝছো? ক্যালাস ফর্মেশনটা হলো মানে যেটা যে এই যে আমাদের বোনস ভেঙে গেছে, এর আশেপাশে যে এ, আশেপাশের ব্লাড সার্কুলেশন ড্যামেজড হয়েছে, তাই না? এর ফলেই তো এখানে ব্লিডিং হয়ে হেমাটো উৎপন্ন হয়েছে। তো এই সেলুলার প্রলিফারেশন হলো যে তোমার ওই জায়গাগুলোতে নতুন ভাবে বোন আবার রিগ্রো শুরু করছে, এটা হলো সেলুলার প্রলিফারেশন। আর ক্যালাস ফর্মেশনটা হলো আমাদের যে অ্যাকুমুলেটেড যে ব্লাড ছিল ভেঙে মানে ফ্র্যাকচার হওয়ার পরে সেখানে আবার নতুন ভাবে কি হয়েছে, তোমার ব্লাড সার্কুলেশন শুরু হয়, মানে ওই যে ভেসেল যেটা ছিঁড়ে গেছে ওগুলা রিবিল্ড হয়েছে ভেসেল গুলা, এবং এই ভেসেল গুলা রিবিল্ড হয়ে এই সারাউন্ডিং আশেপাশে তোমার অক্সিজেন বা এগুলা, এটার একটা ইয়ের মতো যে এখানে ড্যামেজ এরিয়াগুলাকে তোমার এই যে ব্লাড সার্কুলেশন নতুন ভাবে তৈরি হয়, এটাকে আবার নতুন ভাবে মেরামত করা হয়েছে, এটাকে বলা হয় ক্যালাস ফর্মেশন। অসিফিকেশন হলো ফর্মেশন অফ নিউ বোন সেলস বা আম, কি বলে ফর্মেশন অফ নিউ বোন সেলস বা অস্টিওব্লাস্ট। তো এই প্রথমে হয় কি, হেমাটোমা হয়, ব্লিডিং মানে ছিঁড়ে টিড়ে গিয়ে ব্লাড সার্কুলেশন ভেঙে টেঙে গিয়ে হেমাটোমা হয়। এরপরে কি হয়, ওই ভেঙে যাওয়া অংশগুলোই নতুন ভাবে আবার এই মানে তোমার ড্যামেজ যে এরিয়াগুলো ছিল এখানে তোমার নতুন ভাবে ব্লাড সার্কুলেশনের জন্য রেডি হয়। বোন কি বলে বোন গুলা আস্তে আস্তে প্রিপেয়ার হতে থাকে তো রিবিল্ড দেয়ার ফ্র্যাকচার্ড এরিয়া। এরপরে হইল অসিফিকেশন। অসিফিকেশন মানে কমপ্লিট রূপে নতুন বোন সেল তৈরি হয় এবং এটা স্ট্রাকচারাল স্ট্রংগেস্ট স্ট্রাকচারালি এটা গাঠনিকভাবে এরা শক্ত হতে থাকে এই অসিফিকেশন ফেজে। কারণ কি, কারণ এই ফেজে তোর মানে অস্টিওব্লাস্টটা তৈরি হয়। আর কনসোলিডেশন বা রিমডেলিংটা হলো একদম তোমার কমপ্লিটলি নতুন একটা বোন কোনো ঝামেলা ছাড়া ওই এরিয়াটা তৈরি হয়। জাস্ট এতটুকুই জানো, এর বিষয়ে না জানলেও হয়। আর অস্টিওব্লাস্ট মানে নতুন নিউ বোন সেলের তো আমরা বুঝি। এই যে দেখো যে অস্টিওসেল, যা এত কিছু আর দরকার পড়ে না। এবার আসলে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের একটা পড়া আছে হলো কমপ্লিকেশনস। বিশেষ করে একটা জিনিস, শর্ট একটা জিনিস লিখে রাখো, লার্জ বোন গুলা ব্রেকডাউন এখানে। আচ্ছা আচ্ছা, একটু পরে লেখো, আমি বলতেছি। কমপ্লিকেশনস অফ ফ্র্যাকচার, প্রথমেই আসলে ফ্যাট এম্বোলাই। ফ্যাট এম্বোলাই থেকে অনেক কোশ্চেন পাইছে। ফার্না আজকে আসে নাই না, ফার্না অবশ্যই এগুলো পাইছে, পাইসানু পাওয়ার কথা। ফ্যাট এম্বোলাই অনেকবার আসে কোশ্চেনে এবং এটা খুবই ভাইটাল। যারা আমি এগুলো আগে বুঝতাম না, এখানে হয়তো অনেকে দেখে থাকবা, যদি কেউ ইমার্জেন্সি অথবা অর্থোপেডিক ওয়ার্ডে ডিউটি করে থাকো আর কি। ফ্যাট এম্বোলাই, ফ্যাট এম্বোলাইটা বলার আগে আরেকটা জিনিস বলি যে তোমার আমাদের লং বোন এবং শর্ট বোন একটা বিষয় আছে, হ্যাঁ। আমাদের বডিতে তোমার দুইটা জায়গায় এই যে সরি আমাদের যেই মানে বোনস থাকে, লং বোন আছে শর্ট বোন আছে, এইভাবে যদি আমরা একটু আলাদা করে বলি, তো আমাদের এই বোনস এর ভিতরে বোন ম্যারো থাকে, হ্যাঁ। বোন ম্যারোর দুইটা অংশ, একটা হলো রেড বোন ম্যারো, একটা হলো ইয়েলো বোন ম্যারো। দ্বারাও দেখাইতেছি আমাদের বডিতে যে বোন ম্যারো গুলা মানে বোনস গুলা থাকে, সেটা একটা একটা হলো লং বোন, একটা হলো শর্ট বোন। বিশেষ করে লং বোন গুলাতে, আই রিপিট, লং বোন গুলাতে যে বোন ম্যারো থাকে, তারা আমাদের বডির এই যে কি বলে এই ব্লাড সেল গুলো উৎপন্ন করে, ঠিক আছে। একটা বেবি লেস দেন 1 ইয়ার তার বডিতে কোনো
মানে না আমি ঘুরে বলতে একটু পেঁচায় ফেলছি জিনিসটা। আচ্ছা আমি একটু ইজি করে বলি, শর্টলি এবং ইজিলি করে বলি। আমাদের বডিতে বোন ম্যারো দুই প্রকার, একটা হলো রেড বোন ম্যারো, একটা হলো ইয়েলো ম্যারো। ঠিক আছে? আমাদের বডিতে যে বোনস আছে, বোনসের ভিতরে বোন ম্যারো থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু বোন ম্যারো মূলত দুই প্রকার, একটা হলো রেড বোন ম্যারো, একটা হলো ইয়েলো বোন ম্যারো। ওকে, বাচ্চাদের শরীরে হয় কি সবগুলাই রেড বোন ম্যারো থাকে। আর যখন আমরা বড় হয়ে যাই, একটু অ্যাডাল্ট হয়ে যাই, তখন আমাদের বডিতে ইয়েলো এবং রেড দুইটাই থাকে। আমাদের বডিতে যেসব যারা রেড বোন ম্যারো আছে না, রেড বোন ম্যারো, এরা আমাদের বডির যে মানে ব্লাডের যে সেল আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেট, এগুলো উৎপন্ন করে। এগুলো লিখে রাখতে পারো, ছোট ছোট জিনিস কাজে দিবে। আর অস্থিমজ্জা। হ্যাঁ, অস্থিমজ্জা আর কি। আর আমাদের যেই এগুলো একটু ইয়ে, অফ করে শুনে নেই। হ্যাঁ আবার বলবো? আচ্ছা আবার বলি তাহলে শোনো। আবার একটু আবার বলেন। মানে আমাদের বডিতে বোন ম্যারো দুই প্রকার, একটা হলো রেড আর একটা হলো ইয়েলো। তো রেড বোন ম্যারোটা আমাদের মানে ব্লাড সেল উৎপন্ন করে, মানে রেড বোন ম্যারোটা আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেট এগুলো উৎপন্ন করে। আর ইয়েলো ম্যারোটা আমাদের বডিতে ফ্যাট থাকে না, ফ্যাট ফ্যাট ধরে রাখে। সরি, ফ্যাট ধরে রাখে না, ফ্যাট থাকে আর কি। ইয়েলো ম্যারোতে ফ্যাটের পরিমাণটা বেশি থাকে। এখন ১ বছরের নিচের যারা বেবিদের বয়স যাদের, এদের বডিতে পুরাটাই থাকে আর মানে রেড বোন ম্যারো। আর বয়স যখন মানে 18 প্লাস বা অ্যাডাল্ট হয়ে যায়, তখন আমাদের বডিতে এট এ টাইম রেড বোন ম্যারো এবং ইয়েলো বোন ম্যারো দুইটাই পাওয়া যায়। এখন কথা হলো, এই যে আমাদের এই রেড বোন ম্যারো কোথা থাকে, ইয়েলো বোন ম্যারো কোথা থাকে? রেড বোন ম্যারোটা সাধারণত তোমার এই যে স্মল জয়েন্ট গুলাতে বেশি থাকে, সরি, লং বোন গুলাতে বেশি থাকে, বুঝছো? ইনক্লুডিং ইয়েলো বোন ম্যারো থাকে। তবে এখানে বিষয়টা সেটা না। বিষয়টা হলো যে আমাদের এই যে যখন মানে ফ্র্যাকচার হয়, দাঁড়াও, এই যে এখানে আছে, না 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 না, হুম, আচ্ছা, এই জিনিসটা একটু এভাবে বলি। তো আমাদের লং বোন যেগুলা, সেগুলাতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, ফ্যাট বোন ম্যারোটা বেশি থাকে। আর শর্ট বোন গুলাতে রেড বোন ম্যারো গুলা বেশি থাকে। হ্যাঁ, আমি আবার বলি, জিনিসটা একটু বোঝার আছে এবং এটা ইম্পর্টেন্টও অনেক, এবং এটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন তৈরি করে এই জন্য, এবং এটাতে কোশ্চেন হয় খুব। আমাদের বডিতে দুইটা বোন ম্যারো, একটা হলো রেড, একটা হলো ইয়েলো। সাধারণত ১ বছরের নিচে শরীরে পুরোটাই রেড বোন ম্যারো থাকে। আর রেড বোন ম্যারোর কাজ কি? বোন ম্যারো এরা ব্লাড সেল উৎপন্ন করে, আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেট এগুলা। আর ইয়েলো বোন ম্যারো এগুলো ফ্যাটের পরিমাণ বেশি থাকে, ফ্যাট ধরে রাখে, বডির টেম্পারেচার এইসব হাইজেবিতে কাজ করে। ঠিক আছে? আর রেড বোন ম্যারো কোথায় থাকে এবং মানে ইয়েলো বোন ম্যারো কোথায় থাকে? রেড বোন ম্যারো থাকে স্মল বোনস গুলাতে, জয়েন্ট গুলাতে। আর লং বোন গুলাতে ফ্যাট বোন ম্যারোটা বেশি থাকে। জাস্ট এতটুকুই জানো, আর দরকার নেই। এবার আসি হলো ফ্যাট এম্বোলাই কি? ফ্যাট এম্বোলাই যখন আমাদের ফ্র্যাকচার হয়, বিশেষ করে লং বোন, আই রিপিট, বিশেষ করে লং বোন যখন ফ্র্যাকচার হয়, বিশেষ করে, হ্যাঁ, সিমটমস বিগিন উইদিন 24 to 72 আওয়ার্স। মানে আমাদের এই লং বোন যখন ফ্র্যাকচার হয়, তখন এই ভিতর থেকে বোন, লং বোন গুলোর ভিতর থেকে যে ফ্যাট থাকে, ফ্যাট বোন এগুলা সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে। এর ফলে আমাদের কিছু কিছু প্রবলেম হয়। কি হয়? মেন্টাল ডিস্টারবেন্স। এই ফ্যাট গুলা যখন আমাদের সার্কুলেশনে চলে আসে, তখন এটা ব্রেনে চলে গিয়ে মেন্টাল ডিস্টারবেন্স, ফিভার। আচ্ছা, এর মেন্টাল ডিস্টারবেন্স, তারপরে পেটিকিয়াল র্যাশ অন আপার চেস্ট এন্ড নেক। ভেরি ইম্পর্টেন্ট এটা, এই লাইনটা। পেটিকিয়াল র্যাশ অন আপার চেস্ট এন্ড নেক। ফ্যাট ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হওয়ার পরে বুকে এবং ঘাড়ে যদি লাল লাল র্যাশ পাওয়া যায়, এই যে এরকম এরকম লাল লাল র্যাশ পাওয়া যায়, ইটস ডেঞ্জারাস সাইন অফ ফ্যাট এম্বোলাই।
কারণটা কি? কারণ কারণটা হলো এই ফ্যাটটা এই লং বোন গুলা ভেঙে ভিতরে যে ফ্যাট গুলা থাকে এই ফ্যাট গুলা সিস্টেম সার্কুলেশন চলে ক্যাপিলারি সার্কুলেশনে গিয়ে এগুলো আটকায় যায় বডি, এই যে বিশেষ করে বুকে এবং ঘাড়ে। তখনই এর বডিতে এরকম লাল লাল পেটিকিয়াল র্যাশ তৈরি হয় এবং ইটস এ ডেঞ্জারাস সাইন অফ ফ্যাট এম্বোলাই। এবং এটা হলে পেশেন্টের তোমার নাড়াচাড়া করা এবং পেশেন্ট খুব সিরিয়াস লেভেলের ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। ঠিক আছে? এরপরে ফিভার। ফিভার কেন হয়? ফিভার হয় হলো এই যে ফ্যাট গুলা এটা আমাদের ব্রেনে চলে গিয়ে সেরেব্রাল এম্বোলাই ঘটায়, যার ফলে ফিভার হয়। তারপরে সাইন্স অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট শুরু হয়, মানে রেসপিরেটরি ইস্যু শুরু হয়। সাইন্স অফ শক, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া এবং হাইপারটেনশন, এগুলো হলো লাস্ট স্টেজ। ইনিশিয়ালি মেন্টাল ডিস্টারবেন্স শুরু হইলেই, যখনই কোশ্চেনে দেখবা ফ্র্যাকচার এবং মেন্টাল প্রবলেম, মাথায় রাখতে হবে এটা ফ্যাট এম্বোলাইয়ের চান্স বেশি। আজকে এ পর্যন্তই পড়াইতে চাই। হালকা একটু আছে এই যে পেটিকিয়াল র্যাশ উইথ fracture. Fat globus can obstruct the capillary circulation with increased capillary fragility. আচ্ছা আমি এই ফ্যাটি বলেটা কালকে পড়াবো, হ্যাঁ? একটু ডিটেলস এটা বলতে হবে। আজকে সময় আমি হইতেছে আজকে আমাকে দেখতেছিলাম বুঝি নাই। আজকে মাথায়